আরহাম মেহবিনের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। তার গরম নিঃশ্বাস মেহবিনের পিঠে শুইয়ে যাচ্ছে বারংবার। মেহবিন দৃঢ় গলায় কাঁপা কাঁপা স্বরে বলল, আরহাম সাহেব ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরহাম ছাড়ল না। কিছুক্ষণ অনুভব করল তার প্রেয়সীর বুকের স্পন্দন, যার প্রতিনিয়ত কম্পিত হচ্ছে বারংবার। আরহাম মেহবিনের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করল। বয়ার্ত তার মুখশ্রী, কাঁপা কাঁপা অধরজোড়া, নেত্রপল্লবে বিরাজমান ভয়ানক নেশা, যা আরহামকে বর্তমানে আকর্ষণ করছে। আরহাম নিজেকে নিয়ন্ত্রণ করে মেহবিনকে ছেড়ে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল, নয়তো সে বড় ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবে। মেহবিন বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আরহামের অদ্ভুত আচরণ তার কাছে সুবিধার ঠেকল না। সে জানালার দিকে আরহামের দিকে তাকালো। আরহাম একটা বোতল হাতে নিয়ে তা থেকে পানি ডক ডক করে পান করল, তারপর মুখে ভালো করে ছিটিয়ে নিল। মেহবিন শুধু নীরব দর্শকের ন্যায় পর্যবেক্ষণ করে যায়। মেহবিনও গাড়ি থেকে বেরিয়ে আরহামের পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল, কেন করছেন এসব? আরহাম বোতলটুকু এগিয়ে দিল মেহবিনের দিকে। মেহবিন নিল না। পানি খেয়ে নাও। স্টুপিড মেয়েদের মাথায় জটিল হিসাব ঢুকবে না, এলোমেলো লাগবে তোমার, হিসাব খিস্তে গিয়ে তলিয়ে যাবে। মেহবিনের কাছে আরহামের কথা অদ্ভুত ঠেকল। মেহবিন যেতে নিলে আরহাম মেহবিনের হাত আঁকড়ে ধরে। মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম অসহায় আঁখি জোড়ায় তড়িৎ গতিতে পলক ফেলে শুধায়, আমি না হয় বলতে পারি না, তাই বলে কি তুমি বুঝবে না? কতটা ব্যথা, কতটা আবেগ ছিল। কথাটাতে না চাইতেও মেহবিনের আঁখি জোড়া সলসল করে ওঠে। নিজেকে অসহায় লাগছে তার। বুঝতে গিয়েও বুঝতে পারছে না। তার মস্তিষ্কে শুধুমাত্র মায়েরা এবং আরহামের ঘনিষ্ঠ মুহূর্তগুলোই হাতছানি দিচ্ছে। আরহাম তার হাত জোড়া ছেড়ে দিয়ে হতাশ সুরে বলল, গাড়িতে উঠে পড়ো মেহবিন। মেহবিন বিরক্তি দেখালো না, চুপচাপে গাড়িতে বসে পড়ল। অন্তু তালুকদার বাড়িতে এসে জানতে পারল মেহবিন বাড়িতে নেই। তাই আরহামের মায়ের অনুমতি নিয়ে সে মেহবিনের ঘরে গিয়ে মেহবিনের ঘরটা ঘুরে দেখছে। আরহামদের বাড়ির প্রতিটি ঘর যেন এক একটা বড় ড্রয়িং রুমের নেই। একসাথে অনেকগুলো মানুষ একটি ঘরে খুব সহজেই থাকতে পারবে। অন্তু গিয়ে মেহবিনের বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলো। আরিয়ান মেহবিনের ঘরে এসেছিল মেহবিনের সাথে গল্প করতে। মেহবিনকে ঘরে না পেয়ে এসে বারান্দার সামনে গিয়ে দেখতে পেল অন্তু অপর দিকে ঘুরেই দাঁড়িয়ে আছে। অন্তু এবং মেহবিনের শারীরিক গঠনে কিছুটা মিল থাকায় আরিয়ান অন্তুকে মেহবিন বেরবেই আদর্শে সুরে বলল, মেহু, তোর একমাত্র এক্স দেবর সারাদিন খাটুনি করে বাসায় ফিরল, অথচ তুই বারান্দায় বসে আছিস। যা গিয়ে আমার জন্য কপি করে নিয়ে আয়। আরিয়ানের কথায় অন্তুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। আরিয়ানের কথা সে অনেক শুনেছে। সে নাকি কলেজের ক্রাশ বয়। আরিয়ানের গলা স্বর শুনেই সে বুঝে ফেলেছে আরিয়ান স্বয়ং তার পিছনে দাঁড়িয়ে আছে। সে খানিকটা কেসে গলা স্বর কিছুটা চিকন করে বলল, অসভ্য ছেলে, এক্স ভাবি হই আর প্রেজেন্ট ভাবি হই। ভাবি তো, তাকে অর্ডার করছিস? এত বড় স্পর্ধা তোর? এক্ষুনি পা ধরে মাপসা, না হলে ফুফিকে গিয়ে তোর নামে নালস করিয়ে গালে থাপ্পড় খাওয়াবো। কথাটি বলে মাপসাওয়ানোর জন্য অন্তু নিজের পা পিছন থেকে বাড়িয়ে দেয়। আরিয়ান গলা স্বর শুনে আনায়াসে বুঝতে পারে মেহবিন নয়, তার সাথে অন্তু ফাজলামি করছে। রাহেলা থেকে শুনেছিল সে মেহবিনের সাথে দেখা করতে অন্তু এসেছে। আরিয়ানও দুষ্টুমি করে বলে ওঠে, এক্স ভাবি যেহেতু বলেছে তাহলে মাপ তো চাইতেই হয়। কথাটি বলে আরিয়ান পিছন থেকে অন্তুর পা ধরে টেনে ধরে। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গিয়ে কোমরে হাত দিয়ে মাগো বলে চেঁচিয়ে ওঠে অন্তু। খিলখিলিয়ে হেসে ওঠে আরিয়ান। অন্তু এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে যায় আরিয়ানের হাসি মাখা মুখশ্রীখানায় দেখে। বর্ষাকালের ছোট্ট একটি অংশে একটি তিল দৃশ্যমান, যা হাসলে সুস্পষ্ট হয়ে ওঠে। বেশ সুন্দর লাগে সেই দৃশ্যটি। ছেলেদের বুঝে হাসলে এত সুন্দর লাগে? আরিয়ান হাসতে হাসতে খেয়াল করলো অন্তুর গালে হাত দিয়ে বসে আছে। আরিয়ান কিছুটা ঝুঁকে অন্তুর মাথা আলতো করে মেরে বলল, আরিয়ান হাসান তালুকদারের সাথে চালাকি করে লাভ নাই মিস, বুঝলে? আরিয়ানের কথার মাঝেই মেহবিন তার ঘরে প্রবেশ করে। আরিয়ান এবং অন্তুকে মেঝেতে দেখে প্রশ্ন করে, অন্তু, তুই কখন এলি? আর আরিয়ান, তোরা এভাবে মেঝেতে কী করছিস? আরিয়ান দ্রুত উঠে যায়। মেহবিন হাত ধরে অন্তু উঠে যায়। আরিয়ান হাসতে হাসতে জবাব দেয়, তোর গাদা বান্ধবী দ্য গ্রেট আরিয়ান হাসান তালুকদারকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু নিজেই বোকা বনে গেছে। জাস্ট এ ব্লাডি ফুল। রাগে ফুঁসতে ফুঁসতে অন্তু মাথা নিচু করে চেঁচিয়ে জবাব দেয়, আমাকে একদমই অপমান করবেন না আরিয়ান ভাইয়া, চুপ করুন। মেহবিন কিছু না বুঝতে পেরেই বলল, এখানে হচ্ছেটা কি বলবি? আমাকে কেউ ক্লিয়ার করে বলবে? অন্তু, তুই কি করেছিস? অন্তু মুখ ঘুরিয়ে জবাব দিল, তোর এত কিছু শুনতে হবে না। আরিয়ান আরেক দফায় হেসে ওঠে কোমরে হাত রেখে। তাদের কথার মাঝে নিচ থেকে স্টপিট মেয়ে কোথায় তুমি কথাটি ভেসে আসে। মেহবিনের বুঝতে বাকি নেই আরহাম তাকে ডাকছে। এই লোক ছাড়া তাকে স্টপিট বলে সম্বোধন আর কেই বা করবে। তাই মেহবিন সহ আরিয়ান এবং অন্তু নিচে নেমে আসে।
মেহবিনকে নিচে নামতে দেখে আরহাম মেহবিনের হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে বলে, তোমার যে কালকে থেকে মাইগ্রেনের ব্যথা উঠছে কাউকে জানাওনি কেন? রাহেলা থেকে আমাকে জানতে হলো। নিজের খেয়াল রাখতে পারো না নাকি? স্টুপিড কোথাকার। মেহবিন প্যাকেটে দেখতে পায় তাতে কিছু মাইগ্রেনের ওষুধ আছে। মেহবিন না কুচিয়ে আরিয়ানের উদ্দেশ্যে বলে, আরিয়ান তোর ভাইকে বলে দে নিজের বউকে নিয়ে যেন ব্যস্ত থাকে, আমার ব্যাপারে যেন নাকটা একটু কমই গলায়। আমি কারো ব্যাপারে নাক গলাচ্ছি না। তুমি যেহেতু আমার বাড়িতে আসো সুতরাং এটা আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে। মামার আমানত হিসাবে তুমি আসো আমার কাছে, আমানতের খেয়ানত করি কি করে? আর যাই হোক, আরহাম হাসান তালুকদার নিজের ডিউটি খুব ভালোভাবে ফুলফিল করতে পারে। ইউনো আরহামের কথা শুনে মনটা বেজায় খারাপ হয়ে যায় মেহবিনের। আরহামের কাছে সে শুধুই দায়িত্ব, কিন্তু কেনই দায়িত্ব বয়ে বেড়াচ্ছে আরহাম? কেনই বা অব্রর কাছে তাকে ফিরে যেতে দিল না সে? আরহাম সুখে থাকুক তার স্ত্রীকে নিয়ে, মেহবিন তো চায় আরহাম ভালো থাকুক। তবে আরহাম তার ভালো থাকার মাঝখানে কেন মেহবিনকে দেওয়াল হিসাবে তৈরি করছে? মেহবিন তো তা চায়নি। আরহাম বাবুক মেহবিনের দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, অ্যাটলিস্ট আরহাম তার নিজের মানুষের খুব যত্ন করে আগলে রাখতে জানে। তুমি কি তা বোঝো স্টুপিড মেয়ে? মেহবিন হয়তো শুনেছে কথাটি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফেলফেলে দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান মুচকি হাসল, অন্তু কিছু বুঝতে পারল না। আরহাম সিঁড়ি বেড়ে উপরে চলে গেল। সকালে নাস্তা করার সময় আরহামকে নাস্তা পরিবেশন করে মায়েরা আরহামের পাশে বসে পড়ে। রাহেলা এসে আরিয়ান এবং মেহবিনের নাস্তা দিয়ে যায়। শিরিন বেগম অসুস্থ থাকায় তার ঘরে নাস্তা পাঠানো হয়েছে। নাস্তা খেতে খেতেই মায়েরা আবদার জুড়ে বসে আরহামের কাছে, আরহাম ডার্লিং, আমার কিছু শপিং করা দরকার, তাই আমি ঠিক করেছি আজকে সারাদিন তুমি এবং আমি শপিং করব। আরহাম মায়েরার চুলগুলো কানে গুঁজে দিয়ে বলে, ওকে, তারপর শপিং শেষে একটা ক্যান্ডেল নাইট ডিনার হয়ে যাক, কী বলো তুমি? মায়েরা ইয়াহু বলে চেঁচিয়ে ওঠে। আরিয়ান তাচ্ছিল্য হাসি দিয়ে নাস্তা করতে থাকে। আরহাম তাকায় মেহবিনের দিকে। সে এক দৃষ্টিতে নাস্তার প্লেটের দিকে তাকিয়ে নাস্তা করে যাচ্ছে, যেন তার সামনে কেউই নেই, প্রতিক্রিয়াহীন একজন রমণী। তখনই সেখানে উপস্থিত হয় অব্র। বর্তমান স্বামীর সামনে ভালোবাসার মানুষ এসে হুট করে হাত ধরলে সে পরিস্থিতি কেমন বিচ্ছিরি হতে পারে তা আরহামের মুখশ্রী দেখলে স্পষ্ট ধারণা করা যায়। অব্র হুট করে এসে মেহবিনের হাত ধরে বলে ওঠে, মেহবিন চলো, বেশি দেরি করা যাবে না। অব্রকে হুট করে আসতে দেখে মেহবিনও কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আরহাম হাত শক্ত করে দাঁড়িয়ে অব্রর শার্ট এক প্রকার টেনে মেহবিনী থেকে সরিয়ে নিজের সামনাসামনি দাঁড় করিয়ে অদরের অন্তঃস্থলে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলে, দেশে ফিরে প্রথমবার আমাদের বাড়িতে এলি তুই, এসে ভাইদের রেখে ভাবির কাছে চলে এসেছিস, এটা কেমন কথা? ভাবি এতই আপন হয়ে গেল? আরহামের সাথে আরিয়ানও তাল মিলিয়ে বলে, এখন তো মেহবিন ভাবি তো সব হয়ে গেল, কিন্তু আমরা যে তোর দুইটি ভাইও আছি সেদিকে কি তোর খেয়াল আছে? মেহবিনকে ভাবি সম্বোধন করায় কিছুটা আকাশ থেকে পড়ল অব্র। অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি? কে ভাবি? আরিয়ান খাবার খেতে খেতে বলে, কেন তুই জানিস না? ভাইয়া এবং মেহু জাস্ট ডিভোর্সের প্রসেসিং চলছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে ডিভোর্স হয়নি। সো সেই হিসাবে মেহু হলো তোর ভাবি, আর তুই হলি তার আদরের দেবজি। অব্র আরিয়ানের কথা শুনে অব্র আরহামের দিকে রাগান্বিতভাবে তাকাতেই আরহাম বাঁকা হাসি দিয়ে বলল, তা মেহুর আদরের দেবরজি, ভাবিকে নিয়ে কোথায় যেতে চাচ্ছিলে তুমি এত সকাল সকাল? আমাকে এখন তোকে কৈফিয়ত দিতে হবে? আঙ্গুল উঁচিয়ে আরহামকে প্রশ্ন করে অব্র। সে আঙ্গুল হাত দিয়ে নামিয়ে ধীর গলায় আরহাম বলে, তোর বড্ড সাহস হয়ে গেছে অব্র। আরহাম হাসান তালুকদারকে আঙ্গুল উঁচিয়ে প্রশ্ন করছিস, বেশি স্পর্ধা কিন্তু ভালো না। আর হ্যাঁ, দিতে হবে মেহবিন, এখনও আইনত আমার স্ত্রী। মেহবিন বুঝতে পারল সে এখন কিছু না বলে দুই ভাইয়ের মাঝে বেশ বড়সড় ঝগড়া লেগে যাবে। মায়েরা শুধুমাত্র ঠায় বসে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে সব কিছু। মেহবিন উঠে আরহাম এবং অব্রের মাঝখানে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আইনত হয়তো আমি এখনও স্ত্রী, কিন্তু 3 মাস পরে এই কাগজ কলমের সম্পর্ক থেকে আমি মুক্ত হব, শর্ত মতে আমি ফিরে যাব অব্র ভাইয়ের কাছে। কথাটি শুনেই আরহাম হাত মুঠো করে শক্ত করে ফেলে। অব্র তৃপ্তির হাসি হাসে। মেহবিন নিজেকে শক্ত করে অব্রকে উদ্দেশ্য করে বলে, অব্র ভাইয়া আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। মেহবিন উপরে চলে যেতে নিলেই আরিয়ান মেহবিনের সামনে এসে বলল, কিন্তু এত সকালে অব্র ভাইয়ার সাথে তুই কোথায় যাচ্ছিস? আমার কিছু বই কিনতে পুরান ঢাকার দিকে যেতে হবে, এত দূর একা যাওয়া যাবে না, তাই অব্র ভাইয়াকে বললাম। তাছাড়া আমাদের তো কিছুটা সময় কাটানো প্রয়োজন বিয়ের আগে, তাই না? কথাটি বলেই সোজা উপরে চলে গেল মেহবিন। একটি বার আরহামের দিকে ফিরেও তাকালো না। আরহামের দৃষ্টি মেহবিনের দিকেই, কিন্তু মেহবিন সোজা উপরে চলে গেল। মেহবিন কাল রাতে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এভাবে যন্ত্রণা নিয়ে কতদিন থাকবে সে? আরহাম তো তাকে ডিভোর্স দিয়ে তারই সামনে স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছে,
তাহলে সে কেন পারবে না? অবশ্যই পারবে। তাছাড়া অব্রের সাথে তো শুরু থেকে তার বিয়ে ঠিক হয়েছিল। সে রেডি হয়ে নিচে গিয়ে অব্রর সামনে গিয়ে বলে, চলুন, আমি রেডি। অব্র হাসি মুখে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায়। আরিয়ানও নাস্তা করে নিজের ঘরের দিকে চলে যায়। সে বুঝতে পারছে তার ভাইয়ের মনে কতটা ভয়ঙ্কর দুর্যোগ চলছে। না পারছে রইতে, না পারছে সইতে। আরহাম তার হাতে থাকা গ্লাসটা ফেলে দিয়ে উপরে চলে যায়। সে চাইলে এখন মেহবিনকে আটকাতে পারত, কিন্তু সে পারবে না। এতে মেহবিনেরই ক্ষতি হতে পারে। চারদিকে শত্রুপক্ষ নজরে রেখেছে সব কিছু। আরহাম জানালা দিয়ে দেখতে পেল মেহবিন এবং অব্র এক প্রকার হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। অব্রর গাড়িতে উঠে যায় মেহবিন। অব্র গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মেহবিনও বুঝতে পেরেছে আরহাম তাদের দিকেই তাকিয়ে আছে। মেহবিন খুব ভালো করে জানে আরহাম তাকে একা ছাড়বে না। সে ঠিকই তার দেহরক্ষীকে গোপনে অব্র এবং তার পিছনে পাঠিয়ে দিবে। তবে কি আরহামের মনেও তার বসবাস রয়েছে? তাহলে আরহাম কেন তার সাথে এমন করছে? কেন করলো মায়রাকে বিয়ে? যতবারই প্রশ্নগুলো হাতছানি দিচ্ছে তার মস্তিষ্কে সে ততবারই নিরুত্তর হয়ে যাচ্ছে। অপরদিকে মায়রা আরহামের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে প্রশ্ন করে, তাকে আটকাবে না? তাকে আটকানোর সাধ্য আমার নেই। আরহামের গম্ভীর উত্তর, এত ভালোবাসো কেন তাকে? আরহাম স্মিত হেসে বলে, কারণ আমার মনের গহীনে সে। আমার মনের গহীনে শুধু তারই বসবাস। কথাটি বলে আরহাম বেরিয়ে যায়। আরহাম তার স্টাডি রুমে গিয়ে তার বক্স থেকে একটা চিঠি বের করে। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকির চিঠি পায় সে। মেহবিন এবং তার বিয়ের দিনেই। তাতে লেখা ছিল, আরহাম হাসান তালুকদার, নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হও। তোমার সব থেকে প্রিয় জিনিসকে তোমার কাছ থেকে কেড়ে নিব। তার মৃত্যু নিজ চোখে দেখবে তুমি। তুমিও বুঝবে নিজের সব থেকে প্রিয়জনকে হারানোর ব্যথা কতটা কষ্টের হয়। তিলে তিলে মরবে তুমি। অফিসার আরহাম হাসান তালুকদার, প্রস্তুত হও। 3 মাস সময় আছে তোমার হাতে। আরহাম চিঠিটা পড়ে বুঝতে পেরেছিল তার খুব কাছের কাউকে তার কোনো শত্রু কেড়ে নিতে চাইছে। মায়ের পরে আরহামের কাছে সব থেকে কাছে তার প্রেয়সী মেহবিন। সে ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবে আরহামের মায়ের আয়ু সাময়িক। তিনি ক্যান্সারে এমনিতেই মারা যাবে। স্বাভাবিকভাবে মেহবিনকে তার শত্রু টার্গেটে রেখেছে। কিন্তু কে সেই শত্রু? তার কোনো আপনজনকে কেড়ে নিয়েছিল আরহাম? আরহামের কাছে কোনো উত্তর নেই। সেই শত্রুকে যথাসম্ভব ধরতে হবে। তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না মেহবিন আরহামের সব থেকে বড় দুর্বলতা। আরহাম বিড়বিড়িয়ে বলে ওঠে, আমার হাতে 3 মাস সময় আছে। তার মধ্যে ওই কালফিটটাকে ধরতে হবে। বাট হাউ? কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আরহাম ভাবতে পারল না। উঠে দাঁড়িয়ে শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। বইয়ের স্টোরে এসে একের পর এক বই তুলে নিয়ে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহবিন। অব্র অস্থির হয়ে মেহবিনের আশেপাশে ঘুরছে। মেহবিন এমনভাবে বই পড়ছে যেন অব্র তার পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। অথচ মেহবিন এমন ছিল না। সে সর্বদা অব্রের মনোযোগ আকর্ষণ করতে চাইত। অব্র কিছুটা ধীর গলায় মেহবিনকে বলল, অনেক দিন পর তো আমাদের। তুমি কি এখনও আমার থেকে দূরেই থাকবে মেহবিন? চলো কিছুটা সময় আমাদের নিজের মতো করে কাটিয়ে নেই। আজকে ক্যান্ডেল নাইট ডিনার করলে কেমন হয়? কথাটি বলেই অব্র মেহবিনের হাত ধরতে চাইলে মেহবিন চট করে তা সরিয়ে ফেলে বিরক্তির সহিত বলে, বিয়ে এখনও অনেক দূর। এখন কি এতটা ক্লোজ হওয়াটা ঠিক? অব্র ভাইয়া। অব্র মুখ ঘুরিয়ে ফেলল। মেহবিন অব্রকে গুরুত্ব দিল না। সে চট করে বলল, অব্র ভাইয়া, আপনার মনে হুট করে আমার জন্য ভালোবাসা উৎপত্তি হলো কি হলো? তাও আমার বিয়ের পরে। মেহবিনের সন্দেহের প্রশ্নের জবাবে অব্র অবাক হয়ে বলল, তোমাকে তো বলেছিলাম মেহবিন, তোমার থেকে দূরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তাছাড়া আমাদের বিয়ে তো অনেক আগেই ঠিক হয়েছিল। মাঝখান থেকে আরহাম এসে। অব্রর কথার মাঝে মেহবিন হাত দিয়ে তাকে থামিয়ে কিছুটা তাচ্ছিল্যের হাসি নিয়ে বলল, বুঝলাম অব্র ভাই, আমার প্রচণ্ড পানি পান করতে ইচ্ছে করছে। চট করে একটা পানির বোতল কিনে নিয়ে আসুন। আমি এক্ষুনি নিয়ে আসছি। কথাটি বলেই অব্র স্টোর থেকে বেরিয়ে যায়। অব্র বেরিয়ে যেতে মেহবিন স্টোরের আরেক পাশে গিয়ে পিছনে ঘুরে থাকা ব্যক্তির পিছনে গিয়ে দাঁড়ায়, যিনি এক প্রকার বই কেনার ভান ধরে বই হাতে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা কেসে বলল, আরহাম সাহেব, আপনার বউ কি জানে আপনি আপনার সব কাজ পেলেই আপনার প্রাক্তন বউকে পাহারা দেওয়ার জন্য বইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছেন? প্রাক্তন বউ তার প্রেমিকের সাথে কীভাবে নিজেদের মতো সময় কাটাচ্ছে তার নজর রাখতে এসেছেন বুঝি আরহাম সাহেব? মেহবিনের প্রশ্নে কাশতে কাশতে আরহামের হাত থেকে বই পড়ে যায়। সে হয়তো আশা করেনি মেহবিন তাকে এতটা দ্রুত সময়ে চিনে ফেলবে। মেহবিন আরহামের বয়ার্ত মুখশ্রী দেখে মুখ চেপে হাসে। আরহাম দ্রুত বইখানা তুলে মেহবিনকে হাসতে দেখে গিপ্ত গলায় প্রশ্ন করে, হাসছো কেন স্টুপিটের মতো? কারণ আপনার ভাষ্য মতে আমি স্টুপিট, তাই। কিন্তু আপনি প্রথমে বলুন, আপনি অফিসে না গিয়ে আমার উপর গোয়েন্দাগিরি কেন করছেন?
আরহাম পকেটে হাত রেখে কিছুটা ভাব নিয়ে ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে বলে, আমার এত ফালতু সময় ওয়েস্ট করার মতো সময় নেই যে তোমার উপর নজরদারি করব। আমি তো আপনি জাস্ট কি? মেহবিন ব্রু কুসকে প্রশ্ন করে আরহামকে। ফের প্রশ্ন করে মেহবিন। আরহাম তার হাতে থাকা উপন্যাসের বইটা দেখিয়ে বলে, মায়েরার নাকি খুব বই পড়ার শখ হয়েছে, তাই এসেছিলাম কিনতে। তা সে বই তো লোকাল এরিয়া থেকেই কিনতে পারতেন, হঠাৎ পুরান ঢাকায় কেন আসলেন? আহ, আসলে একটা ক্লায়েন্ট মিটিংয়ে এদিকে এসেছিলাম, তাই আর কি এই দোকান দেখে ঢুকে পড়ছিলাম। হঠাৎ এদিকে মিটিং পড়লো কেন? আরহাম মেহবিনের পুলিশের ন্যায় জেরাতে কিছুটা নয়, বেশ বিরক্ত আরহাম। একজন ক্রাইম অফিসার হয়ে স্টুপিড মেয়েটা জেরা নিতে পারছে না আরহাম। আরহামের বেবাচাকা মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছে মেহবিন। সে মুখ চেপে হাসছে। আরহাম আঙ্গুলে তাক করে মেহবিনকে কিছু বলার পূর্বেই সেখানে বোতল হাতে নিয়ে অব্র উপস্থিত হয়। আরহামকে যেন এই মুহূর্তে দেখে সে অবাক হয়ে প্রশ্ন করে, এখানে কি করছিস তুই? আমার যতটুকু ধারণা এই সবটা তো তোর নয়, সো আমি এখানে কি করছি তার কোনো কৈফিয়ত আমি তোকে দিব না। আরহামের থেকে এমন উত্তর পেয়ে অব্রর আগে দাঁত কটমট করে বলে, মেহবিন চলো, আজকে আমরা সারাদিন ঘুরে রাতে ক্যান্ডেল নাইট ডিনার করে যাব। মেহবিনও আরহামকে এক প্রকার শুনিয়ে জবাব দেয়, হ্যাঁ যাওয়া যায়, চলুন। মেহবিনের উত্তর পেয়ে অব্র মেহবিনের হাত ধরলে তাতে বাদ সেদে অব্র থেকে মেহবিনের হাত ছাড়িয়ে নেয়। অব্র ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এটা কি হলো? আগেই বলেছিলাম বড় বাবি হয়, যখন তখন হাত ধরবি না। তাও দেখছি তুই বারবার কথার অবাধ্য হচ্ছিস। হাত কি আস্ত রাখতে চাইছিস? আরহাম শেষের কথাটি খুবই আস্তে করে বলায় মেহবিন শুনতে পায় না। অব্র হাত নামিয়ে হুমকিতে এক প্রকার দমে যায়। আরহামের স্বভাব সে জানে, সহজে রেগে যায় না, রেগে গেলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মেহবিন আরহাম এবং অব্রের মাঝে দাঁড়িয়ে আরহামের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? বন্দি তো করে রেখেছেন, এখন কি আমাকে ঘুরতেও দিবেন না? আরহাম প্রশ্নের জবাবে মুচকি হেসে বলে, দিব তো, কিন্তু তোমরা দুজন না, আমরা তিনজন। অব্র সঙ্গে সঙ্গে বলে ওঠে, হোয়াট? মেহবিন অবাক হয়ে তাকিয়ে থাকে। আরহাম অব্রের কাঁধে হাত রেখে বলে, এত অবাক হওয়ার কি আছে ভাই? এতদিন পরে দেশে ফিরে শুধু ভাবির সাথে ঘুরলেই চলবে? বাইয়ের সাথেও তো ঘুরতে হবে, বাইকেও তো টাইম দিতে হবে। তাছাড়া ক্লায়েন্টের সাথে মিটিং করে আমি এখন ফ্রি, সো আমরা একসাথে একদিন ঘুরতেই পারি, তাই না? মেহবিনের আরহামের কথাগুলো শুনে কিছুটা তীক্ষ্ণ গলায় খোসা মেরে বলল, কিন্তু আপনার মায়েরা ডার্লিং কোথায়? সে আপাতত তার পাপার বাড়িতে গিয়েছে, আর আমি আমার ভাইয়ের সাথে একটা দিন স্পেন্ড করব, তাতে কে কি বলবে? আরহামের জবাবে মেহবিন থেমে যায়। অব্র শক্ত মুখশ্রীতে দাঁড়িয়ে থাকে। তার সব প্ল্যানের মধ্যে আরহাম যেন চলে এসে জল ঢেলে দিচ্ছে। কিছু বলতেও পারছে না, মুখ খিচে দাঁড়িয়ে রইল সে। আরহাম তা দেখে বাঁকা হাসল। মেহবিনের নজরে তা এড়ালো না। মায়েরা আরহামের মায়ের ঘরে এসে দরজায় টোকা দেয়। দরজার শব্দ অনুসরণ করে আরহামের মা মায়েরাকে দেখে বলল, মায়েরা, তুমি তোমার বাবার বাড়ি থেকে এসেছো? কেমন আছেন তিনি? মায়েরার মা নেই, শুধু বাবা আছেন। ব্যবসার কাজে বিদেশে ঘুরে বেড়ান। কাল রাতে বাংলাদেশে এসেছেন। বাবা এসেছে শুনে বাবাকে দেখতেই ছুটে গিয়েছিল মায়েরা। মায়েরা শিরিন বেগমের পাশে বসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার শরীর এখন কেমন? শিরিন বেগম হতাশ হয়ে বললেন, আগে থেকে ভালো। কিছুক্ষণ পর আরিয়ানের সাথে হসপিটালে যাব। কীসব ট্রিটমেন্ট নাকি শুরু করবে। আরিয়ান যতই চেষ্টা করুক, আমি তো জানি আমার হাতের সময় একদমই নেই। মেহবিনকে ছোটবেলা থেকে নিজের ছেলের বউ করার ইচ্ছে ছিল। ভালোই ভালোই বিপদটা কেটে গেলে আরহাম এবং মেহবিনের সুখের একটা সংসার হবে। ওদের সুখী দেখলে শান্তিতে মরতে অন্তত পারবো। মায়েরা শিরিন বেগমের কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করল, আপনার শেষ ইচ্ছে ছিল মেহবিনকে নিজের ছেলের বউ হিসেবে দেখে যাওয়া, কিন্তু কেন? হঠাৎ এমন কেন? হঠাৎ এমন প্রশ্ন করলে যে মা? না মানে আপনার কেন মনে হলো না মেহবিনের থেকে হয়তো অন্য কেউ আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে? কথাটি বলে মাথা নুইয়ে ফেলল মায়েরা। শিরিন বেগম আলতো হেসে নিজের চশমা চোখে দিয়ে পাশে থাকা আরহাম এবং মেহবিনের একটা ছোটবেলার ছবি মায়েরার হাতে দিল। মায়েরা দেখতে পেল দুই জুটি করা ছোট্ট একটা মিষ্টি মেয়ে গাছের নিচে বসে ফুলের মালা গাচ্ছে। বয়স আনুমানিক 6-7 হবে। সেই মেয়েকে গাছের আড়াল থেকে মুগ্ধ হয়ে 12-13 বছরের কিশোর দেখে যাচ্ছে। পরনে তার স্কুল ড্রেস, এলোমেলো চুল, পশরা গামার্ত মুখশ্রী। চিনতে পারছো এদের? শিরিন বেগমের প্রশ্নে মায়েরা শিরিন বেগমের দিকে তাকাতেই তিনি জবাব দেন, আমার ছোট্ট আরহাম এবং মেহবিন। ছবিটা মেহবিনের বাবা মানে আমার ভাই তুলেছিল। বাগানটি মেহবিনদের। দুপুরের দিকে ছোট্ট মেহবিন গাছের নিচে বিভিন্ন ফুলের মালা গেঁথে মালা বানাতো। আমার ছোট্ট ছেলেটা সেই দৃশ্য দেখতে স্কুল থেকে ক্লান্ত হয়ে প্রতিদিন ছুটে যেত তার মামার বাসায়, শুধুমাত্র তার প্রেয়সীকে দেখতে। ছোটবেলা থেকে মেহবিনের প্রতি আলাদা একটা টান ছিল আরহামের। অন্য কেউ না বুঝলেও আমি বুঝতাম।
আমার ছেলেটা ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে আমার ছোট্ট মিহুকে। মায়েরা ফের ছবিটার দিকে তাকালো। শিরিন বেগম পুনরায় বলল, আমার ছেলেটা ছোট্ট থেকে চাপা স্বভাবের। অব্রর সাথে যখন মেহবিনের বিয়ে ঠিক হলো তখন আমি দেখেছিলাম আমার ছেলেটা কতটা ভেঙে পড়েছিল। বলতে পারতো না, কিন্তু আমি তো মা, আমি অনুভব করেছিলাম মেহুকে ছাড়া আমার ছেলেটা মরেই যাবে। তাই তো শেষ সময়ে ভাইয়ের কাছে মেহুকে চেয়ে বসলাম। বোনের আবদার রেখে ভাইও তার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিল। কিন্তু হঠাৎ এমন বিপদে সব এলোমেলো হয়ে গেছে। জানি না আমার মিহু এবং আরহাম কবে এক হবে। কথাটি বলে শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেললেন। অপরদিকে শপিং মলে আরহাম এবং অব্রের সাথে মেহবিন একটার পর একটা দোকানে ঢুকে নিজের জন্য জামা চুজ করছে, কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না। অব্র কোনো জামা পছন্দ করে দিলেই আরহাম এক প্রকার নাক ছিটকে তা প্রত্যাখ্যান করে বলে, ছি, তো সয়েজ এত বাজে, এসব রং স্টুপিড মেয়েকে একদমই মানাবে না। মেহবিনও অব্রর পছন্দ করা জামাগুলো তেমন পছন্দ হয়নি, তাই তার মুখশ্রী দেখলেই বোঝা যাচ্ছে। অব্র কোমরে হাত রেখে বলে, তাহলে কোন রং মানাবে মেহবিনকে? আরহাম তার পাশে থাকা একটা টকটকে সবুজ পাড়ের লাল টকটকে মেহবিনের গায়ে জড়িয়ে ধরে মেহবিনকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখো মেয়ে, তোমার লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। তোমাকে লাল শাড়ি পরলে বউ বউ লাগবে। আয়নায় নিজেকে দেখে মেহবিনের অদরের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যার অর্থ তার পছন্দ হয়েছে। অব্রর একটা ফোন আসায় সে বিরক্ত হয়ে বাহিরে চলে গেল। মেহবিন আয়নার সামনে দাঁড়িয়ে ফের আরহামকে প্রশ্ন করে, আমাকে বউ বউ লাগবে বুঝি? টুকটুকে বউ। আসল বউ নাকি নকল বউ? মনের মতো বউ। সে বউ আবার কেমন বউ? যে বউ আমার মনের গহীনে রয়েছে, যাকে ঘিরে আমার মনে হাজারো স্বপ্ন। কে রয়েছে আপনার মনের গহীনে? হাজারো অভিযোগ তাকে ঘিরে, যে রয়েছে আমার মনের গহীনে। মেহবিনের ইচ্ছে ছিল আরহামের থেকে ডিভোর্স নিয়ে অব্রর কাছে ফিরে যাওয়া। সে তো আরহামকে নয়, বরং অব্রকেই ভালোবাসে। সে ঠিকও করে ফেলেছে ডিভোর্সের পরে, অর্থাৎ 3 মাস পরে অব্রকে বিয়ে করবে। তখন আরহাম কি করবে আন্টি? মায়েরার প্রশ্নে কিছুটা নড়ে চড়ে বসেন শিরিন বেগম। সত্যিই তো, বিয়ের পরে একদিনের জন্য আরহামকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি মেহবিন। 3 মাসের সময়টুকু শেষ হয়ে গেলে মেহবিন ঠিকই ফিরে যাবে অব্রের কাছে। তখন কি করবে আরহাম? আরহামের মা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন মায়েরাকে, কিন্তু মা, ডিভোর্স ব্যাপারটাও তো নকল বানিয়েছে আরহাম, তবে মেহবিন কি করে যাবে? ওদের তো আসলে ডিভোর্সটা হয়নি। মায়েরা আরহামের মায়ের পাশে বসে আরহামের মায়ের হাত ধরে গম্ভীর সুরে জবাব দেয়, ডিভোর্সটা হয়নি, কিন্তু হতে কতক্ষণ? মেহবিন কখনো আরহামকে ভালোবাসেনি। মেহবিনের মন প্রাণ জুড়ে শুধু অব্র ছিল। যখন বিপদটা কেটে যাবে তখন সব সত্যি জানার পরেও অব্রর কাছে ফিরে যেতে মেহবিন আরহামের কাছে জোর করে ডিভোর্স চাইবে। হয়তো মেহবিনকে আরহাম জোর করে আটকাতে পারবে, কিন্তু ভালোবাসা সেটা কি পাবে কখনো? আরহামের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই আন্টি? ছেলের ভবিষ্যতের তিক্ত বেদনার কথা চিন্তা করে শিরিন বেগমের মায়ের মন অদ্ভুত এক ভয় প্রবেশ করল। আরহামের জন্যই তিনি মেহবিনকে বউ করে নিয়ে এসেছিলেন, কিন্তু মেহবিন তো অব্রর জন্য তাকে ছেড়ে দিতে পারে। তখন কি করবে শিরিন বেগম? কি করে সামলাবেন ছেলেকে? নিজের মনকে সামলিয়ে নিম্ন সুরে শিরিন বেগম শুধায়, মেহবিন নিশ্চিত আমার ছেলেকে ভালোবেসে ফেলবে। দেখো, ভালোবাসার হলে আগেই ভালোবাসত, তা যখন হয়নি এখন আর তা হবে কি করে আশা করেন? তাছাড়া এখন তো অব্র দেশে ফিরে এসেছে। আশা করি আমার কথাগুলো ভেবে দেখবেন আন্টি। এখন উঠছি, কিছু লাগলে জানাবেন। কথাটি বলে আরহাম এবং মেহবিনের ছোটবেলার ছবিটা খাটের কোনায় সযত্নে রেখে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে গেল মায়েরা। শিরিন বেগম বেশ দোটানায় পড়ে গেলেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। আরহামের কথা শুনে আরহামের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল মেহবিন। কে রয়েছে আরহামের মনের গহীনে? মায়েরাই হবে হয়তো। মায়েরা আরহামের স্ত্রী, কিন্তু তবুও মেহবিনের আরহামের মুখ থেকে শুনতে ইচ্ছে হলো কে সে, যে রয়েছে আরহামের মনের গহীনে। মেহবিন হুট করে প্রশ্ন করে বসল, কে রয়েছে আপনার মনের গহীনে? আরহাম স্মিত হেসে জবাব দিল, আমার প্রেয়সী। কে আপনার প্রেয়সী? যাকে আমি ভালোবাসি। ভালোবাসি শব্দটি শুনে বুক ছেদ করে উঠল মেহবিনের। লোকটার মুখে ভালোবাসি শব্দটি কতটা শ্রুতি মধুর শোনাচ্ছে। লোকটা মায়রাকে ভালোবাসে, তাই তো মায়রাকে বিয়ে করেছে। লোকটা কি প্রতিদিন মায়রাকে বলে, মায়রা আমি তোমাকে ভালোবাসি? কথাটি বুঝি খুব ভালো লাগে মায়রার। মায়রা তখন বুঝি নিজেকে ভাগ্যবতী মনে হয়। হয়তো তখন মেহবিনকে কয়েকশো ধন্যবাদও জানিয়ে দেয় তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য। মেহবিনের নেত্রপল্লব ছলছল করে উঠল, বুক হয়ে উঠল ভারী। আরহাম আয়নার দিকে দেখতে পেল তার প্রিয়সীর নেত্রপল্লবে জমে থাকা বেদনাদায়ক অশ্রু। আরহামের ইচ্ছে হলো সেই অশ্রুটুকু সযত্নে মুছিয়ে দিতে।
কিন্তু সে নিজেকে দমিয়ে রাখলো। মেহবিনের সামনে দাঁড়িয়ে মেহবিনের মাথায় আলতো টোকা মেরে বলল, স্টুপিড মেয়ের মতো কাঁদছ কেন? মেহবিন সঙ্গে সঙ্গে নিজের আঁখি জোড়ার অশ্রু মুছে দ্রুততার সঙ্গে আরহামের কথার বিরোধিতা দেখিয়ে বলল, কই কাঁদছি, বোধহয় ময়লা ঢুকে গেছে। মেহবিনের মিথ্যে কথা ধরতে পেরে ভেবে আলতো হাসলো আরহাম। স্মিত হেসে জবাব দিল, এত ভাবতে যেও না মেয়ে, তুমি তো স্টুপিড। এত জটিল হিসাব তোমার মাথায় ঢুকবে না। উল্টো হিসাব গরমিল করে ভেবা করে কেঁদে ফেলবে, যেমন এখন কাঁদছ। সিসকাদুনি মেয়ে একটা। মেহবিন কোমরে হাত গুজে হাত উসিয়ে রেগে তেড়ে গিয়ে প্রশ্ন করলো, কি বললেন? আমি সিসকাদুনি? সিসকাদুনিই তো। কথায় কথায় কেঁদে দাও। ধরো টিস্যু নিয়ে জল মুছে ফেলো। কথাটি বলেই পকেট থেকে টিস্যু বের করে মেহবিনের দিকে আরহাম বাড়িয়ে দিল। মেহবিন নিল না, মুখ ঘুরিয়ে ফেলল। আরহাম মেহবিনকে জোর করে মেহবিনকে নিজের দিকে ঘুরিয়ে টিস্যু দিয়ে যত্ন সহকারে মেহবিনের অশ্রু মুছে দেয়। মনে মনে সে বিরাট এক সিদ্ধান্ত নিয়ে ফেলল, তোমার আঁখি জোড়ায় অশ্রুপাত ঘটাতে দিব না প্রেয়সী। আজীবন যত্নে রাখবো তোমার প্রতিটি অশ্রুকণা। মেহবিন কি আরহামের মনে সে কথা শুনল? হয়তোবা শুনিনি। আশেপাশে সকলে মেহবিন এবং আরহামের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একজন মহিলা আগ বাড়িয়ে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বললেন, বরের সাথে ঝগড়া করে কান্নাকাটি করছেন বুঝি? কিন্তু দেখুন আপনার বর কত সুন্দর করে আপনার চোখের জল মুছে দিচ্ছে। সত্যি আপনি ভাগ্যবতী। মেহবিন কিছু বলার পূর্বে মহিলাটি চলে যায়। আরহাম মিটমিটিয়ে হাসে। অব্র এসে শুনতে পায় মহিলাটির কথা। সঙ্গে সঙ্গে তার মেজাজ তিক্ত হয়ে ওঠে। সে মেহবিনের কাছে গিয়ে প্রশ্ন করে, তা কি ঠিক করলে? কোনটা নিবে? মেহবিন অব্রের জামা সরিয়ে রেখে আরহামের পছন্দ করা শাড়িটা দেখিয়ে বলে, এই শাড়িটা বেশ সুন্দর, আমি এই শাড়িটাই নিব। অব্র মেহবিনের উত্তরে বেশ অসন্তুষ্ট। তার মুখশ্রীতি স্পষ্ট। সে বিল দিতে চাইলে আরহাম আগ বাড়িয়ে নিজের ক্রেডিট কার্ড কাউন্টারে জমা দিয়ে বলে, আজকের বিলটা না হয় আমিই দেই। কেন? তুই কেন আমার হবু বইয়ের শাড়ির বিল দিবি? অব্রর প্রশ্নে আরহাম স্মিত হেসে জবাব দেয়, বলে যাবি না সে এখনও আমার স্ত্রী। অব্র বিরক্তির সহিত মেহবিনের দিকে তাকিয়ে বলে, মেহবিন, আমরা কি ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারি না? আশা করি এখন কেউ আমাদের মাঝখানে ঢুকতে যাবে না। শেষের কথাটি আরহামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তা সে খুব ভালো করে জানে। সে ঠায় দাঁড়িয়ে থেকে গম্ভীরভাবে দেখতে থাকে অব্রর কাণ্ড। মেহবিন, আমার গাড়িতে চলো। মেহবিন এক পলক আরহামের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে গাড়িতে উঠতে নিলে আরহাম মেহবিনের সঙ্গে সঙ্গে মেহবিনকে পাজাকোলা করে তুলে নিল। আরহামের কাজে অব্র এবং মেহবিন দুজনেই হতবাক। অব্র ক্ষিপ্ততার সুরে জবাব দিল, এটা কি হলো? রাত 10টা বাজতে চলল। আই থিঙ্ক বিদেশে থেকে তোর এটা মনে নেই যে তালুকদার বাড়ির বউ হাজব্যান্ড ছাড়া একা রাত 10টার পর বাহিরে থাকতে পারবে না। এটা বাড়ির রুলস। মেহবিন যেহেতু এখন আমার বউ, তাই তাকেও সেই রুলসে মেনটেন করতেই হবে। গট ইট? কথাটি বলে মেহবিনকে নিজের গাড়িতে তুলে অব্র দিকে তাকিয়ে চোখ মেরে শীষ বাজাতে বাজাতে গাড়ি চড়ে। গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে নিয়ে চলে গেল আরহাম। সেখানে দাঁড়িয়ে হাত মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল অব্র। এবারও তার এবং মেহবিনের মাঝখানে এসে আরহাম সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। অপরদিকে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে মায়েরা বারান্দায় এসে দাঁড়ালো। সে শিরিন বেগমকে এতগুলো কথা কেন বলল জানে না। হয়তো সে কাজটি ঠিক করেনি, কিন্তু সে কি করবে? আরহামের পাশে মেহবিনকে সে সহ্য করতে পারছে না। সে জানে আরহাম মেহবিনকে ভালোবাসে, তবে সে কেন সহ্য করতে পারছে না তাদের একসাথে? মায়েরার মাঝখানে বাড়ি পুরুষ কণ্ঠে কেউ বলে ওঠে, বর্তমান স্ত্রীর সামনে স্বামী তার প্রাক্তন স্ত্রীকে গাড়ি থেকে কোলে করে নামাচ্ছে। ব্যাপারটা যে কোনো মেয়ের জন্যই কষ্টদায়ক। হয়তো মায়েরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মেহবিনের মতে সে গভীরভাবে উপলব্ধি করতে পারছে মায়েরার কষ্ট। মেহবিনের নজর যায় বারান্দা থাকা মায়েরা দিকে। কেমন ছলছল নয়নে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তাই মেহবিন আরহামের থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করছে। কিন্তু আরহাম মেহবিনের ইচ্ছেকে নাকচ করে কোলে করে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আজ তার শখ হয়েছে তার প্রেয়সীকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যাবে। তাকে কষ্ট করে হাঁটতে দিবে না। আরহামের বুঝি শখ হয় না? সে কেন প্রতিবাদ করে নিজেকে দমিয়ে রাখবে? কি করেছে? কি করছেন? কি ছাড়ুন, আপনার বউ দেখছে আমাদের, সে কি ভাববে? মেহবিনের প্রশ্নে কিছুটা আলতো হেসে আরহাম জবাব দেয়, মিসেস আরহাম হাসান তালুকদার, আপনিও হয়তো ভুলে গিয়েছেন, আপনিও এখনও পর্যন্ত আমার বউ। ছাড়ুন প্লিজ। নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখাটা যে কতটা কষ্টের তা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। আমি তো বুঝি, তাই বলছি আমাকে এক্ষুনি নামিয়ে দিন। কেন? তুমি বুঝি ক্ষণে ক্ষণে তা উপলব্ধি করো? তোমারও বুঝি কষ্ট হয়? মেহবিন কিছু না ভেবে জবাব দিল, কষ্ট হবে না? নিজের স্বামীর নিজের ছায়াকেও সহ্য হয় না, সেখানে তো। মেহবিনের কথার মাঝে আরহাম শট করে পাল্টা প্রশ্ন করে বসলো, তাহলে কি আমাকে তুমি তোমার স্বামীর জায়গাটা আমাকে দিয়ে ফেলেছ? আচ্ছা, কোনোভাবে কি তুমি আমাকে ভালোবাসো মেহবিন? বলো না।
শেষের কথাটি কিছুটা আশা নিয়েই বলে আরহাম। আরহামের প্রশ্নে মেহবিন তার আঁখি জোড়া নামিয়ে ফেলল। কেন যেন আরহামের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। সে কি জবাব দিবে বুঝতে পারছে না। হাত পা কাঁপছে তার। আরহাম কেন তাকে হঠাৎ এমন প্রশ্ন করল? কি বোঝাতে চাইছে আরহাম? আরহাম এখনও তাকে পাজাকোলা করে বাগানে দাঁড়িয়ে আছে। শীতল হাওয়া এসে তাদের দুজনের দেহকে শুইয়ে দিচ্ছে বারংবার। মৃদু মৃদু কাঁপছে মেহবিন। সে কম্পন অনুভব করে আরহামের বুকে অদ্ভুত এক জ্বরের আভাস এসে নাড়া দিচ্ছে। নিজের প্রেয়সীকে হারিয়ে ফেলার ভয়। মেহবিন উত্তর না দিয়ে পুনরায় বলল, আমাকে নামিয়ে দিন আরহাম সাহেব। আরহাম মেহবিনী থেকে জবাব না পেয়ে আশাহত হলো, ভারাক্রান্ত হলো বক্ষ বেদনায়। শুনল না সে মেহবিনের অনুরোধ। মেহবিনকে কোলে নিয়েই সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো। মায়রাকে মেহবিন এবং আরহামের দিকে বেদনাদায়ক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান পিছন থেকে বলে ওঠে, তোমার কি কোনো কারণে কষ্ট হচ্ছে মায়রা? পিছন থেকে বাড়িয়ে পুরুষ কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরে তাকায় মায়রা। আরিয়ানকে দেখে দ্রুততার সাথে নিজের নেত্রকোণের অশ্রুটুকু মুছে ফেলে সে। তড়িৎ গতিতে শুধায়, আমি কেন কষ্ট পাবো হঠাৎ? আরিয়ান মায়রার চারদিকে ঘুরতে ঘুরতে কিছুটা সন্দেহ প্রকাশ করে বলল, ডালমেকুস কালাহে, আচ্ছা তুমি কোনোভাবে নিজেকে আমার ভাইয়ের রিয়েল বউ ভাবতে শুরু করনি তো? আরিয়ানের এমন কথায় কণ্ঠে কাঠিন্য এনে প্রশ্ন করে, কী সব যা তা বলা শুরু করছো তুমি? আমি তো জাস্ট মিশনের কাজে এখানে এসেছি। সেটা আমিও জানি, তুমিও জানো, কিন্তু এই কথাটা বারংবার তুমি বলে যাচ্ছ মায়রা। মাকে কি বলেছো আজকে তুমি? কি ভেবেছো মায়রা আমি কিছুই শুনিনি? দরজার আড়ালে আমি সব কিছু শুনেছি। তুমি যেভাবে মেহের বিরুদ্ধে মাকে উস্কে দিচ্ছ। আরিয়ানের কথায় বারান্দায় বসে জোরে জোরে শ্বাস ফেলে মায়রা। আরিয়ান মায়রার পাশে বসে ক্ষোভের সহিত বলে, আচ্ছা তোমার এই কথাগুলো যদি আমি এখন বাইকে বলে দেই তাহলে কি হবে বুঝতে পারছো? আরিয়ানের এমন কথা মায়রার মধ্যে ভয় এসে হানা দেয়। আরহাম জানতে পারলে সে কিছুতেই মায়রাকে ছেড়ে দিয়ে কথা বলবে না, হয়তো বাড়িতেই থাকতে দিবে না। তখন কি করবে মায়রা? মায়রার মনের অবস্থা বুঝতে পেরে আরিয়ান কিছুটা শান্ত হয়ে মায়রাকে সাবধান করে বলে, দেখো মায়রা, তুমি একজন ক্রাইম অফিসার, নিজের দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট ভালো বুঝো তুমি। এইসব করে নিজের এবং ভাইয়ের সম্পর্কটা নষ্ট করো না। নিজের ডিউটিটা মন দিয়ে করো। নেক্সট টাইম যদি তুমি পুনরায় এসব করতে যাও তখন কিন্তু আমি চুপ থাকবো না। আই উইল নট স্পেয়ার ইউ। আমি কিন্তু হুমকি দিচ্ছি না, মনে রেখো। আরিয়ান কথাটি বলে চলে যায় উঠে। মায়েরা দেওয়ালে পিঠ ঠেকিয়ে মাথা নিচু করে বসলো। সে কি করবে? সে তো সহ্য করতে পারছে না আরহাম এবং মেহবিনকে। আচ্ছা কোনোভাবে কি সে আরহামকে ভালোবেসে ফেললো? মেহবিন শিরিন বেগমের পছন্দের চা করে নিয়ে তার রুমের সামনে দাঁড়ালো। ভাবলো আজকে পুপু এবং ভাগ্নি মিলে বেশ খানিকক্ষণ আড্ডা দিবে। সে দরজায় কড়া নাড়ল। অপর পাশ থেকে তার অনুমতি পেয়েছে সরজলদি ঘরে প্রবেশ করে। হাস্যোজ্জ্বল মুখে শিরিন বেগমের সামনে দাঁড়িয়ে সাইড ট্রেটা বিছানায় রেখে বলল, ফুপি, তোমার তো আমার হাতের দুধ চা অনেক ফেভারিট, তাই নিয়ে আসলাম। চুপি চুপি খাবে কিন্তু। আরিয়ান জানলে কিন্তু একটুও পারবে না, বলে দিলাম। আমি বরং দরজাটা বেরিয়ে দেই, হ্যাঁ? মেহবিনকে দেখে শিরিন বেগমের মাথা হুট করে গরম হয়ে গেল। মায়ের কথাগুলো তার মনে পড়ে গেল। মেহবিন দরজার কাছে যেতে নিলে শিরিন বেগম তাকে থামিয়ে বললেন, তার আর দরকার হবে না। শুনেছি তুই নাকি সারাদিন অব্রের সাথে ঘুরে বেড়িয়েছিস। মেহবিন, তোর কি মাথায় নেই? তুই এখনও আমার বাড়ির বউ। এসব বেহায়াপনা কিন্তু আমি সহ্য করব না। পুপি, আসলে আমি। মেহবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে শিরিন বেগম বললেন, ব্যাস অনেক শুনেছি, আমি চা খাবো না। তুমি চা ফেরত নিয়ে যাও। বিরক্ত করবে না এখন, আমি একটু রেস্ট নিব। শিরিন বেগমের কথা শুনে মেহবিনের মনটা খারাপ হয়ে গেল। তার ফুপি কখনো তার সাথে এমন গম্ভীর হয়ে কথা বলেনি। আচ্ছা তার ফুপি কি তাকে ভুল বুঝছে কোনোভাবে? মেহবিন চায়ের কাপ নিয়ে বেরিয়ে গেল। শিরিন বেগম মাথা ঘুরিয়ে শুয়ে পড়লেন। নদীর স্রোতের ন্যায় সময় তার গতির সাথে সমানভাবে তাল মিলিয়ে বয়ে চলল। 3 মাস পেরোতে হাতে কেবল 15 দিন বাকি। সব কিছু আগের মতোই স্বাভাবিক রয়েছে। মায়েরা এবং আরহাম টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আরিয়ান ব্রেকফাস্ট না করে জরুরি অপারেশনের জন্য বেরিয়ে পড়েছে। মেহবিন এক পলক আরহাম এবং মেহবিনকে দেখে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তখনই সেখানে অব্রর মা এসে উপস্থিত। অব্রর মাকে দেখে আরহাম প্রশ্ন করে, কাকি তুমি এখানে এতদিন পরে? অব্রর মা মেহবিনের কাছে এসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বললেন, 3 মাস পেরোতে তো দেরি নেই, তোদের ডিভোর্সটাও তো হয়ে যাবে। তারপর তো অব্র এবং মেহবিনের 4 হাত এক করতে হবে, তাই না? তাই ভাবলাম মেহবিনকে নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করে দেই। মেহু, চলো মা, অব্র আমাদের জন্য শপিং মলে অপেক্ষা করবে। মেহবিনের বিয়ের কথা শুনে হাতের মুঠো শক্ত করে ফেলে ক্রোধে। তার সামনে তার স্ত্রীর বিয়ের কথা চলছে, অথচ সে কিছুই করতে পারছে না। আরহাম অদ্ভুত এক কাণ্ড করে ফেলে তখন। মেহবিনের হবু শাশুড়ির সামনে এসে তার বর্তমান স্বামী আরহাম তাকে এক প্রকার সকলের সামনে টানতে টানতে কক্ষের দিকে নিয়ে যেতে লাগলো।
মেহবিন সহ মায়েরা এবং অব্রর মা এক প্রকার থ হয়ে দাঁড়িয়ে যায়। মেহবিনকে তার ঘরে এনে দরজা কিছুটা বেরিয়ে দিয়ে মেহবিনের সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়ায় আরহাম। আরহাম যেন চোখ দিয়ে আজ ভস্ম করে ফেলবে মেহবিনকে। মেহবিন কিছুটা অস্থির হয়ে বলল, এসব কি করছেন আরহাম সাহেব? এইভাবে সকলের সামনে আমাকে ঘরে টেনে নিয়ে এলেন কেন? সবাই কী ভাববে? মেহবিনকে থামিয়ে আরহাম হুট করে মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলল, জাস্ট স্টপ ইট মেয়ে। কে কী ভাবলো, কে কী করবে এসব ভাবতে ভাবতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কী সব শুরু করছো তোমরা? আর নিচে নিচে কী সব হচ্ছে এগুলো? মেহবিন শক্ত হয়ে দাঁড়িয়ে গম্ভীর সুরে জবাব দেয়, আমার এবং অব্র ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য আন্টি এসেছেন, আমাকে নিয়ে যেতে হবে। কিসের বিয়ের কেনাকাটা? তুমি এখন আমার স্ত্রী। আরহামের কথার মাঝে মেহবিন ব্রু কুসকে জবাব দেয়, স্ত্রী? কিসের স্ত্রী? 3 মাসের সময় শেষ হতে বেশি দেরি নেই, তারপরে আমাদের এই সম্পর্কের রীতি। আপনি আপনার বউকে নিয়ে সুখে থাকবেন, আর আমি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাব। এটাই তো আমাদের মাঝে কথা হয়েছিল, রাইট? তখন কিন্তু আপনি আপত্তি করেননি। মেহবিনের কথা শুনে দমে যায় আরহাম। আরহাম কিছুক্ষণ চুপ থেকে মেহবিনের বাহু আঁকড়ে ধরে মেহবিনকে কিছুটা নিজের দিকে টেনে নেয়। অশ্রুসিক্ত নয়নে অসহায় কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি অব্রকে ভালোবাসো? সত্যি করে বলো না। মেহবিন আরহামের সেই অশ্রুসিক্ত আখি জোড়ার দিকে তাকিয়ে নিজের আখি জোড়া বন্ধ করে ফেলল। সেই আখি জোড়ার দিকে তাকানোর সাহস হলো না তার। আরহাম প্রিয়ের প্রশ্ন করল, আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও মেহবিন। তুমি তো অব্রকে ভালোবাসো, তাহলে সেটা আমার চোখের দিকে তাকিয়ে কেন বলছো না? মেহবিন জবাব দিল না, নেত্রপল্লব আবেশে বন্ধ করে রাখে। আরহাম তা দেখে ফের মুগ্ধ গলায় বলল, মানুষের সব থেকে সুন্দর হচ্ছে তার আখি জোড়া। সেই আখি জোড়া নিবদ্ধ থাকলেও বুঝি কাউকে এতটা স্নিগ্ধ লাগে? তোমাকে না দেখলে বুঝতাম না মেয়ে। মেহবিন চট করে আখি জোড়া খুলে ফেলে, কিন্তু আরহামের দিকে তাকানোর সাহস হলো না তার। দৃষ্টি তার মেঝেতেই আবদ্ধ। আরহাম আসবো? বাহিরে থেকে মায়েরার আওয়াজ শুনে মেহবিন হাত উঁচিয়ে নিজের বাহু থেকে আরহামের হাত সরিয়ে ফেলল। আরহাম হাঁক ছেড়ে কামিন বলল। আরহামের অনুমতি পেয়ে মায়েরা প্রবেশ করলো। মায়েরার পিছনে পিছনে আরিয়ানও প্রবেশ করলো। মায়েরা আরহামের দিকে তাকিয়ে বলল, অব্রের মা মানে আন্টি অনেকক্ষণ যাবৎ নিচে অপেক্ষা করছেন। তোমার হুট করে এভাবে মেহবিনকে নিয়ে আসায় বোধহয় তিনি অসন্তুষ্ট হয়েছেন। তো আমি কি করব তাতে? মেহবিন আমার স্ত্রী। আমার এখন কাকের পারমিশনে নিজের স্ত্রীকে ডাকতে হবে? কিছুটা উত্তেজিত হয়ে আরহাম জবাব দেয়, বর্তমান স্ত্রীর সামনে নিজের পূর্বের স্ত্রীকে স্ত্রী সম্বোধন করলে যে কোনো স্ত্রীরই মন খারাপ লাগবে। হয়তো মায়েরারও খারাপ লাগছে। সে কথা ভেবে মেহবিন আরহামি থেকে দূরত্ব অতিক্রম করে গম্ভীর গলায় বলল, আমি যাচ্ছি। যতই হোক তিনি আমার হবু শাশুড়ি, তার অবজ্ঞা আমি কিছুতেই করতে পারবো না। কথাটি বলেই মেহবিন বেরোতে নিলে আরহামের কানে পিষপিষিয়ে বলল, খেলাটা যখন আপনি শুরু করেছেন সেই খেলা যত্ন সহকারে শেষ করাটাও আমার দায়িত্ব। কথাটি বলে মেহবিন তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আরহাম অবাক হয়ে যায় মেহবিনের কথা শুনে। মেহবিন কি বোঝাতে চাইল? মায়েরা আরহামকে উদ্দেশ্য করেই বলে, আরহাম তোমার কি মনে হচ্ছে না তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো? এভাবে তো আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। ক্রিমিনালটা মেহবিনের ক্ষতি করে ফেলবে। হাতে কিন্তু সময় নেই, 3 মাসের সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো ভাইয়া এখন কি করবে? ক্রিমিনালটার ভয়ে নিজের বউয়ের বিয়ে হয়ে যেতে দেখবে? আরিয়ান ব্রুকুসকে মায়েরাকে প্রশ্ন করে। আরিয়ানের প্রশ্নে মায়েরা বিরক্ত হয়ে যায়। তার সব কিছুতে বাধা দেওয়াটা যেন ছেলেটার অভ্যাসে দাঁড়িয়েছে। আমি সেই কথা একবারও বলিনি আরিয়ান। আরিয়ান হাত বাস করে ক্ষিপ্ত গলাতে বলে, তুমি সেটাই মিন করছো মায়েরা? আর থার্ড পার্সনের মতো বারবার মিহু আর ভাইয়ের সম্পর্কের মাঝে কেন জড়াচ্ছ? মায়েরা আরহামের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়ে বলে, হোয়াট? আমি থার্ড পার্সন হয়ে জড়াচ্ছি? আরহাম তোমার ভাইকে এবার চুপ করতে বলো। মাত্রাধিক কথা বলছে সে এখন। আমি যে ভুল বলছি না তা তুমি খুব ভালো করেই জানো মায়েরা। আরিয়ান এবং মায়েরার কথা কাটাকাটির মাঝে আরহাম বাদ সেদে বলে, উফ, তোমরা চুপ করবে? আপাতত প্লিজ আমাকে একা থাকতে দাও, আমাকে ভাবতে দাও একটু। সো প্লিজ লিভ। আরহামের কথা শুনে মায়েরা এবং আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। মেহবিন নিচে নামতেই অব্রের মা মেহবিনের হাত ধরে প্রশ্ন করে, আরহাম তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল? কি বলেছে? মেহবিন কিছু বলার পূর্বেই শিরিন বেগম নিচে নামতে নামতে বললেন, ছোটো, তুই হঠাৎই বাড়িতে? আসলে ভাবি 3 মাসের সময় শেষ হতে তো দেরি নেই, তাই ভাবলাম ছেলে এবং ছেলের বউকে নিয়ে শপিং শুরু করে দেই। বিয়ের কি কম কেনাকাটা? আমার একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা। অব্রর মায়ের কথা শুনে শিরিন বেগমের মুখশ্রী গম্ভীর হয়ে যায়। তেমনি মেহবিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, তা তুমি এখন তোমার বিয়ের কেনাকাটা করতে যাবে? মেহবিন মাথা নিচু করে ফেলে। শিরিন বেগম ফের বললেন, শাশুড়ি উপস্থিত থাকার সত্ত্বেও তার সামনে নিজের দ্বিতীয় বিয়ের কেনাকাটা করতে যাচ্ছ? তালুকদার বাড়িতে আর কত কিছু যে দেখতে হবে। মেহবিন আলতো হেসে জবাব দেয়,
এ বাড়িতে তো কত কিছুই দেখতে হয়। নিজের প্রথম স্ত্রীকে এক প্রকার বন্দি রেখেই দিনের পর দিন নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছে আপনার ছেলে। তখন মনে হয়নি পুপি আমার উপর দিয়ে কি যাচ্ছে? আমার মনের অবস্থা তখন তোমরা কেউ বুঝতে চেষ্টা করোনি। শেষের কথাটি বলতে গিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেহবিনের চোখ থেকে। মেহবিন তা দ্রুত মুছে ফেলে বলল, হ্যাঁ, আরহাম সাহেবকে আমি স্বামী হিসেবে মেনে নেইনি, তাই বলে এমন শাস্তি? যতই হোক সে আমার স্বামী, তার সাথে অন্য কেউ দিনের পর দিন সংসার করছে, তাই স্ত্রী হয়ে সহ্য করাটা কতটা যন্ত্রণাদায়ক তা আমি উপলব্ধি করেছি পুপি। অন্য কেউ আমার কষ্ট বুঝবে না। মেহবিনের কথা শুনে শিরিন বেগম চুপ হয়ে যায়। এখন আমি অব্রভাইকে বিয়ে করতে চাইছি, সেটা দোষের হয়ে গেল। আমার বুঝি সুখে থাকার অধিকার নেই? যাকে চলুন আন্টি, অব্র আমাদের জন্য অপেক্ষা করছে। মেহবিনের কথায় অব্রের মা সায় দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে গেলেন। মেহবিনের প্রতিটি কথা উপর থেকে শুনছে আরহাম। সত্যি তো, মেহবিনকে বাঁচাতে গিয়ে মিথ্যে বিয়ে নাটক করে সে নিজের অজান্তেই হোক কিংবা ইচ্ছেতে বিরাট বড় কষ্ট দিয়ে ফেলেছে মেহবিনকে। তাদের সম্পর্ক তৈরি হওয়ার পরে অদৃশ্য এক শত্রুর প্রভাবে তা নড়বড়ে হয়ে গেছে। আরহামের চিন্তায় এক প্রকার নাজেহাল অবস্থা। সময় পেরিয়ে যাচ্ছে, সে যথেষ্ট চেষ্টা করছে মেহবিনকে নিরাপদ রাখার, কিন্তু সেই অজানা শত্রু যদি মেহবিনকে টার্গেট করে ফেলে তখন কি করবে আরহাম? আরহামের ভাবনার মাঝে আরহামের অফিস থেকে কল আসে। আরহাম জানতে পারে মেহবিন যে শপিং মলে গিয়েছে সেখানে মেহবিনের উপর অ্যাটাক হতে পারে। আরহাম দ্রুত মায়ের নাম্বারে টেক্সট পাঠিয়ে ফোর্সে রেডি করতে বলে। নিজেও এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তার প্রেয়সীর বিপদে। অপরদিকে অব্র এবং অব্রর মায়ের সাথে শপিং মলে এসে নিজেদের বিয়ের শপিংয়ে এসেছে মেহবিন। অব্র নানান সুতোয় মেহবিনের ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু বারবার মেহবিন তাকে অবহেলা করছে। অব্রের মা লেহেঙ্গা দেখতে সামনের স্টোরে যান। সেই সুযোগে অব্র মেহবিনকে এক প্রকার টেনে নিয়ে সাইডে নিয়ে যায়। মেহবিনের হাত ধরে বিরক্তি গলায় বলে, কি করছো তুমি মেহবিন? তুমি এমন বিহেভ করছো যেন আমি অপরিচিত কেউ। কয়েকদিন পর আমাদের বিয়ে, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অথচ তুমি আমার সাথে আনকমফোর্টেবল ফিল কেন করছো? মেহবিন নিজের হাত ছাড়াতে ক্ষিপ্ত গলায় বলল, অব্র ভাই, ভুলে যাবেন না আমাদের বিয়ে এখনও হয়নি। আমার হাত ছাড়ুন বলছি। না, আমি ছাড়বো না। তুমি তো আগে এমন ছিলে না মেহবিন, এখন কেন এমন করছো? আমার দিকে তাকাও মেহু, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? অব্র মেহবিনের গালে হাত রেখে বলতে থাকে কথাগুলো বারবার। মেহবিন কিছুটা অনুনয়ে সুরেই বলে, আমার ভালো লাগছে না অব্র ভাই, আমাকে ছাড়ুন আপনি। উফস, খুব খারাপ লাগছে বুঝি? আরহাম ধরলে তো তখন ঠিকই ভালো লাগে, আমি স্পর্শ করলেই বুঝি তখন খারাপ লাগে? অব্রের নোংরা কথা শুনে নিজেকে জোর করে ছাড়িয়ে অব্রর দিকে আঙ্গুল তাক করে মেহবিন উঁচু গলায় বলে, নিজের সাথে আরহাম সাহেবের তুলনা করবেন না, তিনি আমার হাজব্যান্ড। কথাটি বলে মেহবিন চলে যেতে নিলে পেছন থেকে অব্র ফের মেহবিনের হাত ধরে চেঁচিয়ে বলে, হাজব্যান্ড মাই ফুট, সে তো ঠিকই নিজের দ্বিতীয় বউকে নিয়ে সুখে আছে, আর তুমি এখনও তাকে নিজের হাজব্যান্ড ভাবছো? হাউ ফুল ইউ আর মেহবিন। তখনই সেখানে আবির্ভাব ঘটে। আরহামের সামনে অন্য ছেলে তার স্ত্রীকে স্পর্শ করছে জোর করে। তা দেখে নিজের নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলে সে অব্র থেকে মেহবিনকে ছাড়িয়ে নেয়। আরহামকে দেখে এক মুহূর্তের জন্য তৃপ্তির হাসি দেয় মেহবিন। ভরসা পায় সে, যেন আরহামকে এখন তার সব থেকে প্রয়োজন ছিল। আরহাম অব্রের শার্টের কলার ধরে অব্র নাক বরাবর ঘুষি দেয়। সঙ্গে সঙ্গে অব্র সিটকে মাটিতে পড়ে যায়। আরহাম উগ্র মেজাজে হুঙ্কার ছেড়ে বলে, হাউ ডেয়ার ইউ, ইউ ব্লাডি! আমার ওয়াইফকে তার পারমিশন ছাড়া টাচ করেছ কেন? অনেক সহ্য করেছি অব্র তোর নাটক, নাও এনাফ ইজ এনাফ। বলিয়া আরহাম পের অব্রকে মারতে গেলে অব্র পাশে আরহামকে আঘাত করে বলে, কিসের বউ তোর? নিজে দ্বিতীয় বউ নিয়ে সামনে মেহবিনের সামনে সংসার করছিস, তার বেলায় কিছু না? তখন কি আমরা কেউ তোর ব্যাপারে হস্তক্ষেপ করেছি? তাহলে তুই কেন আমার এবং আমার হবু বউয়ের ব্যাপারে বারবার ঢুকছিস? আরহাম কথাটি শুনে অব্র শার্টের কলা চাকিয়ে বলে, কতবার তোকে বলবো, মেহু এখনও আমার স্ত্রী। কিছুক্ষণের মাঝে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়। উৎসুক জনতার ভিড় জমিয়ে দুই ভাইয়ের মারামারি বেশ উৎসাহের সাথে ভিড় জমিয়ে দেখছে, যেন তারা বেশ মজা পাচ্ছে। আরহামের সাথে অব্র একদমই পেরে উঠছে না। বিশাল দেহী শারীরিক গঠনে বেশ কিছুটা এগিয়ে আরহাম। তাছাড়া সে একজন ট্রেনিংপ্রাপ্ত স্পাই অফিসার। তার সাথে মারামারিতে পেরে ওঠা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন ব্যাপার। মেহবিন আরহামের রাগে বয়স শিউরে উঠছে। আরহামের এমন ভয়ঙ্কর রাগের সাথে কখনো পরিচিত হয়নি মেহবিন। তবুও মেহবিন ক্ষীণ সাহস জুগিয়ে আরহামের সামনে গিয়ে আরহামকে টেনে ধরে বলল, থামুন আরহাম সাহেব, কি করছেন কি? স্টুপিড মেয়ে, আমার সামনে থেকে এক্ষুনি সরে যাও, না হলে তোমাকেও, কিন্তু না হলে আমাকেও। কি আমাকেও মারবেন বুঝি? মারুন তবে, তবুও এভাবে শপিং মলে দুই ভাই মারামারি করে লোক হাসাবেন না প্লিজ। মেহবিনের কথা শুনে নিজের হাত গুটিয়ে নেয় আরহাম, তবুও তীক্ষ্ণ ক্ষোভ নিয়ে রাগে ফুঁসতে
অব্র দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। অব্রর মা এসে নিজের ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ছেলেকে তুলে দাঁড় করান তিনি। আতঙ্কিত গলায় শোধায়, অব্র বাবা, তোর এই অবস্থা কী করে হলো? তিনি কথাটি বলেই আরহামের দিকে নজর দেন। তার বুঝতে বাকি থাকে না ঘটনাটি আসলে কি ঘটেছে। তিনি আরহামের দিকে তেড়ে গিয়ে প্রশ্ন করলেন, আরহাম, তুই কেন মেরেছিস সেভাবে আমার ছেলেকে? আরহাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলল, তা তোমার সুপুত্রকে জিজ্ঞেস করো কাকি। আমি লাস্টবারের মতো ওয়ার্ন করে দিলাম, আমার ওয়াইফের সাথে কোনো রকম অভদ্রতা আমি সহ্য করব না। আজকে তো মেরেছি, নেক্সট টাইম একেবারে। আরহাম কিছু বলার পূর্বে মায়রা সেখানে উপস্থিত হয়ে আরহামের হাত ধরে আড়ালে নিয়ে যায়। আরহাম আড়ালে এসে মায়রার হাত ছাড়িয়ে নেয়। তার মস্তিষ্কে ভয়ঙ্কর রাজ চেপে বসেছে। সে মেহবিনের বিপদের খবর শুনে শপিং মলে এসে যখন দেখতে পায় অব্র মেহবিনের ইচ্ছের বিরুদ্ধে মেহবিনকে বাজেভাবে স্পর্শ করার প্রচেষ্টা করছে, তখন সে তার নিয়ন্ত্রণ করে ফেলল। আরহাম, এসব কি শুরু করেছে তুমি? ভুলে গেলে শপিং মলে শত্রুগুলো রয়েছে? তো কি করতাম আমি? ওই রাস্কেলটা আমার প্রিয়সীর দিকে হাত বাড়িয়েছে, ভাবতে পারছো তুমি? আমার ভালোবাসার দিকে, অথচ আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? কথাটি বলে জোরে জোরে নিঃশ্বাস ফেলে দেওয়ালে সজোরে আঘাত করে আরহাম। নিস্তব্ধ পরিবেশ, অশান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে যেন ফিনফতন নীরবতায় পরিপূর্ণ হয়ে যায়। মায়েরা জানে আরহাম মেহবিনকে ভালোবাসে, তবুও তার মন সায় দিতে চায় না। বারবার যেন শুধু সে ঠাউরায়, আরহাম আমাকে ভালোবাসলে কি খুব অন্যায় হয়ে যেত? দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি, অথচ তুমি বুঝতে চাও না। কিন্তু আফসোস, চাইলেও সে কথাগুলো মায়েরা বলতে পারবে না। কথাগুলো রয়ে যাবে মায়েরার মনের গহীনে আজীবন। মেহবিন অব্রর দিকে হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করলো। অব্রর মা মেহবিনের দিকে তাকিয়ে বললেন, তোমাকেও বলি বাপু, তোমার হবু স্বামীকে তোমার সামনে মেরেই যাচ্ছে, অথচ তুমি চুপ করেছিলে। অব্র মাটি থেকে উঠতে উঠতে তার মায়ের কথাকে দ্বিরুক্তি জানিয়ে বলে, আহ মা, তুমি মেহবিনকে কিছু বলো না। কথাটি বলে অব্র মেহবিনের দিকে তাকিয়ে আলতো হেসে জবাব দিল, তুমি বাড়ি যাবে তো? চলো তোমাকে ফুঁসে দেই। অব্রর মা ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার ছেলেটা এত শান্ত কী করে? মেহবিন কিছুটা ইতস্ত করে বলল, আপনার তো নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আপনি হসপিটালে চলুন। অব্র তার নাকে হাত দিয়ে আলতো হেসে জবাব দেয়, ও কিছু না, আগে চলো তোমাকে ফুঁসে দেই। কিন্তু তোর তো অবস্থা খারাপ অব্র, আগে হসপিটালে যাই। মায়ের কথা শুনে অব্র কিছুটা নির্ম গলায় মেহবিনের দিকে তাকিয়ে বলল, আরহাম আবারও চলে আসতে পারে, আমাদের একসাথে দেখে আবারও প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার থেকে বরং মেহবিন, তুমি বাসায় চলে যাও, আমি আমার ড্রাইভারকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আমি মায়ের সাথে হসপিটাল যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি একাই যেতে পারবো, আপনি নিশ্চিন্তে যান। শিওর? পৌঁছে আমাকে কল করে জানিও। মেহবিন মাথা নাড়িয়ে সায় জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। মেহবিন চলে যেতে অব্র কাউকে ফোন করে বলে, পেপারস রেডি করুন যত তাড়াতাড়ি সম্ভব, যেন সব কিছু হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। কথাটি বলে অব্র ফোনটা কট করে কেটে দিল। অব্রর মা ছেলের দিকে প্রশ্ন করলেন, কাকে ফোন করছিলি? উকিলকে। মেহবিন এবং আরহামের ডিভোর্স পেপার যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে। 3 মাসের আগেই আমি মেহবিনকে বিয়ে করব। কি বলছিস কি? মা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন শুরু করে দাও। কথাটি বলে নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু মুছে অব্র বাঁকা হাসল। আজকে তাকে সকলের সামনে অপদস্থ করে আরহাম যেন তার জেদকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন যে কোনো মূল্যে সে মেহবিনকে আরহামের থেকে কেড়ে নেবে। অব্র বিড়বিড়িয়ে বলে, আরহাম হাসান তালুকদার, গেট রেডি ফর দ্য টুইস্ট। এবার কিন্তু আমি হারবো না। ফিনপতন নীরবতা ভেঙে মায়েরা চট করে আরহামকে ঝাঁকিয়ে বলে, আরহাম, তুমি কি একটা কথা ভেবেছ? ক্রিমিনালরা মেহবিনের ক্ষতি করার জন্য শপিং মলে রয়েছে, অ্যান্ড তুমি আজকে যা কাণ্ড করলে, আমি ড্যাম শিওর ওরা এখন সবটা বুঝে গেছে। ওরা কিন্তু মেহবিনের ক্ষতি করে ফেলতে পারে যে কোনো সময়ে। মায়েরার কথাগুলো গুরুত্ব সহকারে শুনি হাতের মুঠো করে তৎক্ষণাৎ বলে আরহাম, লেটস মুভ মায়েরা, আমার মেহবিনকে বাঁচাতেই হবে। আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। মাঝপথে মেহবিনের বেস্ট ফ্রেন্ড অন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষে। গাড়ি থেকে বেরিয়ে অন্তুর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, কাঠফাটা রোদে দাঁড়িয়ে কী করছো? আরিয়ানের গলার স্বর শুনে তৎক্ষণাতে মাথা উঁচু করে কিছুটা ক্লান্ত সুরে উত্তর দেয়, ভার্সিটি শেষে বাসের জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম, কিন্তু পাইনি, তাই হেঁটে বাড়ি ফিরছিলাম। এসো, তোমাকে পৌঁছে দিচ্ছি। অন্তু তাতে দ্বিরুক্তি জানিয়ে বলে, না, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। কথাটি বলে হাঁটতে গিয়ে হুট করে মাথা গড়িয়ে হোঁচট খাওয়ার পূর্বে আরিয়ান অন্তুকে ধরে ফেলে। আরিয়ান শাসনের সুরে বলে, বেশি কথা বলবে না, তোমার অবস্থা ভালো না, গরমে কেমে বোধহয় প্রেশারটা লো হয়ে গেছে, এই অবস্থায় একা মোটেও তোমার জন্য ঠিক নয়। অন্তু কিছুটা ইতস্ত হয়ে নিজেকে আরিয়ানের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমাকে নিয়ে তো আপনার না ভাবলেও চলবে। আমি তোমাকে স্পেশালি এত ইম্পর্টেন্স দিচ্ছি না, জাস্ট একজন ডক্টর হয়ে নিজের ডিউটিটা ফুলফিল করছি, বুঝলেন ম্যাডাম?
কথাটি বলে চোখ টিপ মেরে নিজের সানগ্লাস পরে নিল আরিয়ান। অন্তু ক্ষীণ হাসলো। তো যাওয়া যাক। আরিয়ানের প্রশ্নে প্রতি উত্তরের সায় জানিয়ে আরিয়ানের গাড়িতে উঠে পড়ল অন্তু। আরিয়ান গাড়িটা ঘুরিয়ে নিল। হয়তো দুজনের মধ্যে সূক্ষ্ম এক অনুভূতি মনের গহীনে নাড়া দিচ্ছে। আরহাম আজকে যা করেছে তাতে আরহামকে যথেষ্ট স্বাভাবিক ঠেকেছে মেহবিনের কাছে। নিজে বিয়ে করে দিনের পর দিন সুখে কাটাবে, অথচ মেহবিনকে অব্রর পাশে সহ্য করতে পারবে না, এটা কেমন কথা? কিন্তু আরহাম যখন তাকে সকলের সামনে মেহবিনকে নিজের স্ত্রী সম্বোধন করে প্রতিবাদ করেছিল, তখন এক মুহূর্তের জন্য এক ভালো লাগা শীতল হাওয়া বয়েছিল মেহবিনের অন্তর জোড়ে। মেহবিনের ভাবনার মাঝে সে বিকট এক আওয়াজ শুনে কানে হাত রেখে মাটিতে বসে পড়ে। এই আওয়াজ সে আরহামের বাড়িতেও শুনেছিল, গুলির ভয়ঙ্কর এক আওয়াজ। পরক্ষণে দ্বিতীয়বার সে একই আওয়াজ হয়। দূর থেকে দিয়ে আসে রিভলভার থেকে ছেঁড়া গুলি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মনের গহীনে সে। লিখেছেন জান্নাতুল ফেরদৌসী রিমি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।